কখনো নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছেন? বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসা এক প্রকার অন্যায়। আর যদি মেয়েটা হয় আব্বুর বন্ধুর মেয়ে, তাও আবার নিজে থেকে বয়সে 6 মাসের সিনিয়র, এমন কাউকে ভালোবাসা জীবনের সবচেয়ে বড় ভুল। এমনটা কেন বলছি সেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আমাদের নিজেকে মানিয়ে নিতে হয়। সব সময় জেদ ধরে নয়, কিছু কিছু সময় নিজেকে কন্ট্রোলে রেখে আর আবেগটাকে দমিয়ে রেখে তারপর নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হয়। মাঝে মধ্যে তো ভালোবাসার মানুষগুলোকেও ভালো রাখার জন্য তাদেরকে ছেড়ে চলে যেতে হয়। আমাদের এবারের গল্পটা ঠিক তেমনই। আমরা সবসময় তাকেই ভালোবাসি যাদের কাছে আমাদের ভালোবাসা, আবেগ, ইমোশন আর অনুভূতির কোনো মূল্য থাকে না। যারা আমাদেরকে অবহেলা করে, আমরা বারবার তার কাছেই ফিরে যাই। আমরা তাকেই ভালোবাসি যাকে পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের থাকে না। ঠিক তেমন করেই ঈশান তার আব্বুর বন্ধুর বাসায় যবে থেকে গিয়েছিল, তবে থেকেই তার মেয়েটা বলেছিল, আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। তোকে আমি সব সময় আমার পাশে চাই। তুই এটা ভাবিস না যে তোর পাশে কেউ নেই। যদি কেউ নাও থাকে তাহলে আমি তোর পাশে আছি সব সময়ের জন্য। সেদিন এসে পাশে থাকাটা যে বেশি দিনের জন্য ছিল না, ঈশান সেটা বুঝতে পারেনি। কারণ বছর দুই বাদেই যখন ঈশান দুজনে কলেজে পা রেখেছিল, তখনই মেয়েটার চাল চলন, হাব ভাব কেমন পরিবর্তন হতে শুরু করেছিল। খুব কাছে থেকে যাকে বিশ্বাস করেছিল, বেস্ট ফ্রেন্ড বলেছিল, তার থেকে বেশি ভালো আর কাকে বাঁচতে পারতো? ঈশান মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আব্বু আম্মু চলে যাওয়াটা। এত বড় বিজনেস আর এত টাকা পয়সা, আর একমাত্র ছেলেকে একদম অনাথ করে দিয়ে দুজনেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিল। একটা ট্রেন দুর্ঘটনায় সেদিন আব্বু আম্মুকে ঈশান হারিয়েছিল। প্রথমে তো বিশ্বাস করতেই পারেনি যে আব্বু আম্মু আর নেই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এত হাসি খুশি পরিবারটা এক মুহূর্তেই শেষ হয়ে গেল। ভালোবাসা, আবেগ, ইমোশন আর অনুভূতি থাকার পরেও সেদিন এগুলো কোনো কাজেই আসেনি। কারণ যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা এসব নিয়ে ভাবার মতো কিংবা এসব অনুভূতি প্রকাশ করার মতো কোনো সুযোগই পাবে না। আব্বু আম্মুর সময়টা হয়তো শেষ হয়ে এসেছিল, তাই ঈশানের ওদেরকে হারাতে হয়েছে। আব্বু আম্মুর মৃত্যুর পর ঈশান অনেকটাই ভেঙে পড়েছিল, ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছিল। তারপরই ওর আব্বুর বন্ধু অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড ওকে নিজেদের বাসায় নিয়ে আসে। প্রথমে লোকটা হয়তো ভেবেছিল যে ঈশান একা থাকবে, একা থাকলে ছেলেটার আরও সমস্যা হবে, সেজন্যই একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলেকে সে নিজের বাসায় নিয়ে এসেছিল। তারপর থেকেই লোকটার পাশাতেই ছিল ঈশান। আব্বু আম্মুর ভালোবাসাটা লোকটা কখনোই ওকে বুঝতে দেয়নি। আর ওনার ওয়াইফ একদম চমৎকার একজন মানুষ। সে কখনোই ঈশান ভাবতেও দেয়নি ছেলেটা একা, সব সময় মায়ের মতো করে ভালোবেসে আগলে রেখেছে। সেদিন থেকেই ঈশান এ বাড়িতে আছে। অবশ্য ঈশানের প্রাপ্ত বয়স হলে ওরা আব্বুর বন বলেছে ব্যবসার সম্পূর্ণ কার্যক্রম আর প্রপার্টিগুলো ওকে বুঝিয়ে দিবে। ঈশান বলেছে যতদিন চায় উনি রাখতে পারে। এত বড় একটা বাজে পরিস্থিতির মুখে থেকে ওকে টেনে তোলার চেষ্টা করেছে ভদ্রলোক, তাই ঈশান তাকে অনেক বেশি বিশ্বাস করে। অন্যদিকে ভদ্রলোকের মেয়ে ওকে বেস্ট ফ্রেন্ড করেছিল। সেদিনে সেই বলা কথাগুলো যে 2 বছরের মধ্যে পাল্টে যাবে, সেটা ঈশান ভাবতে পারেনি। মেয়েটার কাছে থেকে খেয়াল করেছিল সবটা ঈশান, আর ততবারই মেয়েটার প্রেমে পড়তে বাধ্য হয়েছিল। মনের অজান্তেই যখন মেয়েটাকে ভালোবেসেছিল, তখন বুঝতে পারার পর মেয়েটাকে বলার কোনো সাহসটা আর হয়নি। এসব জানার পর যদি জুমাইরা ওকে ভুল বুঝে, সেজন্যই ঈশান ওকে কখনো বলতেও পারেনি। সেদিন ঈশান যখন জুমাইরার সাথে কলেজে আসলো, মেয়েটাকে কেমন যেন হাসি খুশি দেখাচ্ছিল। ঈশান ঘুণা করেও বিষয়টা বুঝতে পারেনি যতক্ষণ অবধি সুমাইরাকে অন্য একটা ছেলের সাথে দেখেনি। ছেলেটাকে দেখে অনেক হ্যান্ডসাম আর স্মার্ট বলে মনে হয়, কিন্তু বাস্তবে যারা হ্যান্ডসাম স্মার্ট হয়, তাদের চরিত্র, স্বভাব এগুলো খুব বেশি একটা ভালো হয় না। ঈশান আগে থেকেই জানতো এরকম কিছু হতে পারে। তারপর কয়েকটা দিন পর থেকে তেমনটাই মনে হচ্ছিল। ও শিওর হবার জন্য সেদিন বাসায় যাওয়ার পথে মেয়েটাকে জিজ্ঞেস করেছিল, ব্যাপার কি বলো তো? তোমাকে দেখছি কয়েকদিন যাবৎ খুব বেশি খুশি, তারপর কেমন আনমনে থাকো। না, কি কারণ থাকবে? তাছাড়া মানুষ কি হাসি খুশি থাকতে পারে না? তুমি তো বলো
আমি নাকি হাসলে ভালো লাগে। আর কোনো কারণ নেই, এই জন্যই হাসি খুশি থাকার চেষ্টা করছি। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। তুমি যদি না বলো তাহলে আমি নিজে থেকেই বের করব। হুম, কারণ তো একটা আছে, কিন্তু এখন বলা যাবে না। কারণটা কি তাহলে ওই ছেলেটাকে দেখছি কয়েকদিন যাবৎ তোমার আশেপাশে ঘুরঘুর করছে, আর প্রথম থেকেই তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, আর তুমি ওকে সুযোগ দিচ্ছ। জুমাইরা অবাক হলেও বলতে লাগলো। না, মানে আসলে ও আমাকে পছন্দ করে, আর তারপর আমারও ওকে ভালো লাগে, সেই জন্যই আর কি আমি ওকে আমার আশেপাশে আসতে, না মানে ও যখন বলছিল আমাকে ওর ভালো লাগে, পছন্দ করে, তখন থেকেই ভাবছি এত কিউট আর হ্যান্ডসাম একটা ছেলে আমাকে পছন্দ করে, সেটা নিয়ে আর কি। মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি আমি ওকে পছন্দ করি, আর ওকে আমার ভালো লাগে, সেজন্যই আমি ভেবেছি যে ওকে অ্যাকসেপ্ট করে নেব আর ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করব। তোমার বোঝার ভুল হচ্ছে। যাদের দেখতে ইনোসেন্ট হয় আর এত ভালো দেখতে মনে হয় তারা মন থেকে ভালো হয় না। আর আমি যদি ভুল না করি তাহলে ও আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আর ওকে দেখে তেমনটাই মনে হয়েছে। তুমি যদি চাও আমি খোঁজখবর নিয়ে। থাক, তার আর দরকার নেই। আমার বয়ফ্রেন্ড সম্পর্কে আরও কোনো বাজে কথা বলবে না তুমি। হুম, তোমাকে আমি সেই রাইট দেইনি যে তুমি ওর সম্পর্কে এসব বাজে বাজে কথা বলবে। প্রপোজাল তো অ্যাকসেপ্ট করেনি, এখনই বয়ফ্রেন্ড হয়ে গেল। আমি ভেবে নিয়েছি রাফিনের ওই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেব, আর ওকে আমার পছন্দ, তাই আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। এর মাঝখানে আমি তৃতীয় কোনো ব্যক্তিকে আশা করছি না। তৃতীয় ব্যক্তি বলতে তুমি আমাকে বোঝাতে চাইছো তাই না? তুমি ভাবছো আমি তোমাকে বারণ করব, তোমাকে কিংবা আটকে রাখবো, সেটাই তো? আমি সেটা বলিনি, কিন্তু আমি চাইছি না তুমি আমার ফ্রেন্ড হিসেবে এরকম কিছু করো। তাহলে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমার বারণ থাকবে আমি একটু চেষ্টা করি ওর সম্পর্কে জানার, তারপরও সম্পূর্ণ ডিটেলসে জানার পর তুমি না হয় এইসব বিষয় সিদ্ধান্ত নিয়ে। কিন্তু তার আগে এইটুকু রিকোয়েস্ট, ওর আশেপাশেও যেও না। আমি তো এত কিছু ভাবতে চাই না, আর তোমাকে বলছি না ওর ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না। তোমাকে যেটা বারণ করেছি তুমি সেটা করবে না। জুমাইরার এরকম দ্বারা কর্কশ কণ্ঠ আর বিরূপ প্রতিক্রিয়া দেখে ঈশানের মনে হয়েছিল ও কোথা থেকে এসেছে। মেয়েদের এত এত রূপ ও সহ্য করবে কি করে সেটাই ভেবে পাচ্ছে না। কাল অবধি মেয়েটা ঠিকই ছিল, কিন্তু আজ একটা লম্পটের প্রেমে পড়ে কিনা এরকম কথা বলছে। সেদিনের পর যখন ঈশান জুমাইরার সাথে কথা বলতে চাইলেও ও কথা বলতো না, দূরে থাকাতো, উল্টো ওকে এড়িয়ে যেত। পরদিন সকালে যখন ঈশান ঘুম থেকে উঠল, দেখলো জুমাইরা বাসাতে নেই। তখন ঈশান আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করলে উনি বললেন, কেন তুমি জানো না? জুমাইয়া বলল আজকে নাকি কি ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেজন্য তাড়াহুড়া করে চলে গেল। কিন্তু আমাকে একটাবার বললো না যে আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে? যদি বলতো তাহলে না হয় একসাথে যেতাম। আরে এসব নিয়ে টেনশন করো না, কলেজে গিয়ে তো দুজনের দেখা হচ্ছেই। আর তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে আস্তে ধীরে বের হও, তাড়াহুড়ো করার কিছু নেই। ঈশানের আর কিছুই ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে একটা রিক্সা করে কলেজে চলে আসলো। তারপর মেয়েটাকে হন্যে হয়ে খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও খুঁজে পেল না। শেষে কলেজের পিছন দিকটায় গিয়ে দেখলো জুমাইরা ওই ছেলেটার হাত ধরে বসে আছে। এমন কিছু দেখে ঈশানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। এমন কিছু দেখার পর মনে হচ্ছিল এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। এই মুহূর্তে মনে হচ্ছিল এদের কাছে গিয়ে ছেলেটার হাত থেকে ওকে ছাড়িয়ে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে একটু বলতে ওকে ঠিক কতটুকু ভালোবাসে। ঈশান কাল অবধি সবটা বুঝতে পারেনি, কিন্তু এই মুহূর্তে ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে অন্য কারো হাত ধরে বসে থাকতে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন আর বাজে পরিস্থিতিতে এই মুহূর্তে ওর সামনে। ঈশান কি করবে জানে না, তবে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনতে লাগলো। তারপর আবারও পরক্ষণে মনে হতে লাগলো, ওই বা আমাকে কেন ভালোবাসা যাবে? আমার মতো একটা এতিম ছেলেকে ভালোবাসা কার পক্ষেই বা সম্ভব? ওই বা আমাকে কেন ভালোবাসা যাবে? আমার মতো একটা এতিম ছেলেকে ভালোবাসা কারো পক্ষেই সম্ভব না। আমার আছেই বা কি? আমি ওদের বাড়িতে আসিতা, আমার কি যোগ্যতা আছে ওকে ভালোবাসার? জুমাইরা ঠিকই বলেছেন, ওদের মাঝে আমি তৃতীয় ব্যক্তি। আমাকে কি
দরকার আছে ওদের ভেতরে তৃতীয় পার্সেন্ট হবার। তবে এমন কিছু হবার পর থেকে খুব বেশি খারাপ লাগছে। জানি না আজকের পর থেকে আর ওর সাথে নিজেকে সামলে নিতে পারবো কিনা, কিন্তু এই ছেলেটার সাথে দেখলে নিজেকে সামলে রাখাটা খুব কষ্টকর হবে। ঈশান সেদিনে ক্লাস করেনি। সেদিন ক্যান্টিনে বসে কলেজের সারাটা সময় কাটিয়েছে। তারপর একটা সময় যখন কলেজ থেকে বেরোলো, দেখলো জুমাইরা কোথাও যাচ্ছে। ঈশান ওদের পিছন থেকে এসে দেখেছে ওরা একটা রিক্সা করে কোথায় যেন গেল। সারাটা দিন জুমাইরা আর বাসায় ফেরেনি। সন্ধ্যার মুখে যখন বাসায় ফিরলো, দেখলো ঈশান ডাইনিংয়ে বসে নাস্তা খাচ্ছে। মেয়েটা ওকে দেখেও রুমের দিকে চলে গেল। ঈশান ওর দিকে একবার আর চোখে তাকিয়ে থেকে তারপর রুমে চলে গেল। এমন করেই পুরো 7টা দিন কেটেছে। আর এই 7টা দিনে জুমাইরার অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। এখন ঈশানের সাথে কথা পর্যন্ত বলতে চায় না। তাতেই ছেলেটা বুঝতে পেরেছে ওকে এখন মেয়েটা বোঝা মনে করে। নিজের বেস্ট ফ্রেন্ডের বলেছিল সে বেস্ট ফ্রেন্ডের সময় সীমাটা মেয়েটার কাছে হয়তো পার হয়ে গেছে। মানুষটা আপনার কাছে ততক্ষণ পর্যন্ত স্পেশাল যতক্ষণ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড, যতক্ষণ পর্যন্ত না লাইফে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসবে ঠিক ততক্ষণ। জুমাইরার কাছেও হয়তো ঠিক তেমনটাই হয়েছে। লাইফে নতুন কেউ এসেছে, তাই ঈশানের এখন আর কোনো প্রয়োজন নেই। বিষয়টা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ছেলেটা। সেদিন যখন একাই বাসা থেকে বের হচ্ছিল, তখনই জুমাইরা এসে বলতে লাগলো, কি হলো, আমাকে একা রেখে চলে যাচ্ছ? ঈশান মেয়েটার দিকে একবার আর চোখে তাকিয়ে তারপর বলতে লাগলো, গত 7 দিনে তো আমার সাথে যাবার প্রয়োজন হয়নি, তাহলে আজকে কেন হচ্ছে? আর তোমার তো এখন আর আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, কারণ তোমার কারোর সাথে যাওয়ার মতো কেউ এসে গেছে। তাই আমার মতো একটা ছেলের সাথে গিয়েই বা কী করবে? ঈশানের কথাতে জুমাইরা বিরক্তি নিয়ে তাকালো। তখনই একটা রিকশা এসে দাঁড়ালো সামনে। মেয়েটা উঠে বসলো। সারাটা রাস্তায় মেয়েটার সাথে কোনো প্রকার কথা বলেনি ঈশান। তবে জুমাইরা নিজে থেকে কথা বলেছে, হাজারটা কথা বলেছে রাফির নামে ছেলেটা, অর্থাৎ ওর ওই তথাকথিত সেই বয়ফ্রেন্ডকে নিয়ে। ঈশান সেদিন কলেজে ক্লাসগুলো করছিল। এরই মাঝে ওর একটা ফ্রেন্ড ওকে ক্যান্টিনে ডাকলো। অবশ্য উপরের নিচের কয়েকটা ইয়ারের ছেলের সাথে ওর খুব ভালো সম্পর্ক, কিন্তু জুমাইরার সাথে থাকলে ওদের সাথে তেমন করে সময় দেওয়ার সুযোগ হয় না। কিন্তু কয়েকটা দিন যাবৎ ওদের সাথে আড্ডা আর ক্লাসের সময় বসা হয়, কিন্তু মেয়েটা একটাবারও ওকে কখনো জিজ্ঞেস করেনি যে ওকে রেখে অন্য কারোর সাথে মেলামেশাটা কেন করছে আজকাল। আসলে জুমাইরা বলেছিল ওকে ছাড়া অন্য কারোর সাথে কথা না বলে, কিন্তু আজকেই সে মেয়েটি পাল্টে গেছে। ঈশানের সেদিন মনে হতে লাগলো যে ওরা হঠাৎ আজ কেন ডাকলো। ঈশান একটা ক্লাস শেষ করে ছেলেগুলোর সাথে দেখা করলো। তাদের মধ্যে থেকে একজন বলতে লাগলো, ভাই, তোমার কথা মতো ওই ছেলেটার সব খোঁজ খবর নিয়েছিলাম। আর খোঁজ খবর নেওয়ার পর জানতে পারলাম ওই ছেলেটা খুব একটা সুবিধার না। জুমাইরার সাথে হয়তো কোনো লোভের কিংবা বাজে কিছু করার জন্য রিলেশন গিয়েছে। এর আগে ওর কয়েকটা মেয়ের সাথে খুব বাজেভাবে ইনভলভ হওয়া দেখেছি। আর মেয়েগুলো অবস্থা বাজে করে ছেড়ে দিয়েছে ওদের সাথে। আমি বুঝে গেছি ও কি করতে চায়। এত সুন্দর আর মায়াবী চেহারা যার হয়, সে নিশ্চয়ই ফ্রড ছাড়া আর অন্য কিছু না। বুঝতে যখন পারছো তখনই ওকে একটু সাবধান করে দিও। জানি এই মুহূর্তে ওর সাবধান হবেও না, আর কারো কথা কখনো বিশ্বাস করবে না। তাই তারপরও ওকে সাবধান করাটা আমার দায়িত্ব, আমি ওকে সাবধান করব। সেদিন ঈশান বাসায় আসলো। মেয়েটা আজকাল ঈশানের সাথে কলেজ থেকে বাসায় ফিরে না। এই বিষয়টা আবার সুমাইরার আম্মু বেশ কয়েকটা দিন থেকে লক্ষ্য করেছে, কারণ মেয়েটা আজকাল একাই বাসা থেকে বেরিয়ে যায়, আবার ঈশানের সাথে বাসায় ফিরে না, আর উল্টো সন্ধ্যার মুখে একদম বাসায় ফিরে। তারপর আবারও জিজ্ঞেস করলে তেমন কিছু বলে না। ঈশান প্রতিদিনের মতো আজকেও বাসায় ফিরতেই জুমাইরার আম্মু ওকে বারবার বিষয়টা জিজ্ঞেস করতে লাগলো। ঈশান আজকে আর উপায় না পেয়ে সবটা বলে দিল। সব কিছু জানার পর মহিলা কেমন রেগে গেলেন। তখন ঈশান বলতে লাগলো, আন্টি, দয়া করে এইসব কথা আঙ্কেলকে বলবেন না। এইসব জানতে পারলে অনেক বেশি কষ্ট পাবে আঙ্কেল। তাছাড়া আমি চেষ্টা করেছিলাম ওকে সাবধান করার, কিন্তু ও আমার কথা শোনেনি। আমি বা কতদূর কী করতে পারি বলেন? ও আমার সাথে এখন কথাই বলতে চায় না, সব সময় নিজে থেকে দূরে থাকার চেষ্টা করে। হয়তো ছেলেটা ওকে বলেছে আমার থেকে দূরে থাকতে, তাতে আমার কোনো আফসোস নেই। তবে আমি শুধু এইটুকুই ভয় পাচ্ছি যে ও নিজের কোনো ক্ষতি না করে ফেলে। রাতে জুমাইরার আব্বুকে আম্মু বিষয়টা বলল।
সব শোনার পর ভদ্রলোক অবাক হয়ে গেলেন। উনি ভেবে রেখেছিলেন একরকম আর হলো আরেক রকম। রাতে আব্বু মেয়েকে ডেকে অনেকবার বিষয়টি জিজ্ঞেস করলে তখন বলেনি। তখন উনি মেয়েকে কষিয়ে একটা থাপড় বসিয়েছেন আর রাগের মাথায় বলেছিলেন, আমি তোমাকে পড়ালেখা করার জন্য আর ভালো মানুষ হয়ে ওঠার জন্য কলেজে পাঠিয়েছিলাম, আর তুমি সেখানে গিয়ে প্রেম করছো। তোমাকে আমি বলে রেখেছি না যে আমার বন্ধুর ছেলের সাথে তোমার আগে থাকতেই আমি বিয়ের কথাটা বলে রেখেছি, আর তুমি কি না সেখানে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছ। আব্বু আমি ওকে ভালোবাসি আর ওর সাথেই সারা জীবন কাটাতে চাই, সেই জন্যই ওকে কথা দিয়ে রেখেছি। তুমি ওর মাঝে ঝামেলা করো না তো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার ওই বন্ধুর ছেলেকে আমি পছন্দ করি না, ওকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। যাকে আমি পছন্দ করি ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আব্বু এসবের মধ্যে তুমি বাধা দিও না। শুনেছ সাহেলা, তোমার মেয়ে কেমন কথা বলতে শিখে গেছে। কালকে সেই মেয়েটা আজকে আব্বুর উপর দিয়ে বড় বড় কথা বলছে, একটা বাজে ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে। এখন আবার আমাকে বলছে আমি নাকি ওদের মাঝে দ্বিতীয় ব্যক্তি। এরকম কথা শোনার থেকে তো আমি এসব না জানলেও ভালো হতো। এসব কথা তোমাদেরকে বলেছে, ঈশান বলেছে তো? একটা বাইরের ছেলে কিনা তোমাদের এসব কথা বললো আর তোমরা এটা বিশ্বাস করে নিলে। আরে ও তোমাদের ভুল বোঝানোর জন্য এসব বলতেই পারে, তাহলে তোমরা কেন বিশ্বাস করলে? নিজের মেয়ের থেকে কি তোমাদের কাছে বাইরের ছেলের কথাটা বেশি বিশ্বাস হয়? ও তো তোমাদের বানিয়ে বানিয়ে বলতেও পারে। ও আমার সাথে সম্পর্কে জড়ানোর জন্য কিংবা আমাকে প্রেমে ফাঁসানোর জন্য তো এরকম কিছু বলতে পারে। কে কি কথা বলতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি, আর কে কতটুকু ভালো সেটা আমার বুঝতে আর বাকি নেই। তোমার থেকে ঈশানের সম্পর্কে জানতে হবে না। তুমি আজকের পর থেকে ওই ছেলেটার সাথে দেখা করা, কথা বলা এইগুলো বন্ধ করে দিবে। তোমার সম্পর্কে আমি সব খোঁজ খবর রাখবো। এরপর থেকে তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সব কিছু আমার জানা থাকবে। কিন্তু আজকের পর থেকে তুমি ওর সাথে মিশবে না। আর ঈশান যেটা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছি। তুমি আজ না বুঝতে পারলেও পরবর্তীতে বুঝতে পারবে। জুমাইরা আপুর সাথে তর্ক করতে লাগলো। শেষে ভদ্রলোক রেগে গিয়ে মেয়েকে কষিয়ে একটা থাপড় বসায়, আর তাতেই যেন জুমাইরার রাগটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। পরদিন জুমাইরা কলেজে আসে, তারপর এসে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করলো। ছেলেটাকে দেখেই জুমাইরা ওকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে আরম্ভ করলো, জানো বেবি, আব্বুর কাছে ঈশান সব বলে দিয়েছে। আমি ওকে বারবার বারণ করা সত্ত্বেও তোমার সম্পর্কে সবটা বলে দিয়েছে। আরও কিছু উল্টোপাল্টা বুঝিয়েছে। আব্বু বলেছে তোমার সাথে মিলামিশা না করতে, ওর জন্যই সব কিছু হয়েছে। তুমি ওর জন্য কিছু করবে না বলো? করতে তো হবেই। ওর কত বড় সাহস তোমার সম্পর্কে এসব কথা বাসায় বলেছ। আমরা তো বিয়ে করে নিতাম, তাই না? আমার বেবিকে কষ্ট দেওয়ার সাহস ওর কি করে হয়? আমিও সেটাই দেখতে চাই। তুমি ওকে উচিত শিক্ষা দিবে। এর জন্য যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। বেবি তুমি শুধু দেখো আমি কি করি। ওর কত বড় সাহস, ও তোমার বাড়িতে আশ্রিতা হয়ে শেষে কিনা তোমার সম্পর্কে সবাইকে বলে দেয়। পরদিন ঈশান রিক্সা করে বাসার দিকেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কতগুলো ছেলে এসে রিক্সাটা দাঁড় করিয়ে দেয়। ঈশান অবাক হলেও বুঝতে পারলো এরা হয়তো আগে থেকে ওকে ফলো করছিল, আর না হলে প্ল্যান করে এখানে এসেছে। ঈশান রিক্সা থেকে নেমে দাঁড়াতেই দেখলো দূরে রাফিন দাঁড়িয়ে আছে। ঈশানের বুঝতে বাকি রইল না এর পিছনে জুমাইরার হাত আছে। সেদিন ওর আম্মুর কাছে সব কিছু বলে দিয়েছিল, আর আন্টি ওর আঙ্কেলের কাছে বিষয়টা জানতে পেরেছে বলে ওর উপর রাগ করে এক প্রকার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছে মারার জন্য। ঈশান রিক্সা থেকে নামতেই ছেলেগুলো ওকে মারতে গেলে এরই মাঝখানে রাফিন একটা হকি স্টিক নিয়ে আসলো, তারপর ইচ্ছে মতো ওকে মারলো। একটা সময় ঈশান মাটিতে পড়ে গেল। এতগুলো ছেলে মিলে মারতে মারতে ওর অবস্থা খারাপ করে ফেলেছে। ঈশানের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রাফিন ওর পাশে বসে বলতে লাগলো, তোর কত বড় সাহস যে তুই আমাকে নিয়ে জুমাইরার সম্পর্কে আজে বাজে কথা বলিস, তারপরে আবার জুমাইরার আব্বু আম্মুকে সবটা বলে দিস। শোন, তুই যদি চাস যে ওদের ভুল বোঝাবুঝি বোঝাতে পারিস, কিন্তু জুমাইরাকে কখনো আমার বিপক্ষে নিতে পারবে না, কারণ ওকে আমি এমনভাবে বুঝিয়েছি এত সম্পর্কে, তাতে ও আর
কখনোই তোকে বিশ্বাস করবে না। আমি জানি তুই চেষ্টা করবি আমাদের মাঝে দেওয়াল হবার, কিন্তু ও নিজে থেকে তোকে সরাবে। আর তুই কি ভাবছিস আজকের এই ঘটনার পিছনে জুমাইরা আছে? তাহলে তাই ও নিজেই তোকে মারতে বলেছে, তোকে মেরে একদম হাড় গোড় ভেঙে দিতে বলেছে। তুই যদি আবার আমাদের মাঝখানে বাধা হোস তাহলে তোর খবর আছে। আমরা যা ইচ্ছা তাই করব। তোর সাহস কি করে হয় আমাদের মাঝখানে দেওয়াল সৃষ্টি করার? আজকের পর তুই বুঝতে পারবি এই রফিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হতে পারে। তুই ভাবতেও পারছিস না আমি তোর সাথে আরো কতটা খারাপ করতে পারি। আজকের পর তুই আমাদের মাঝখানে আসবে না। যদি আসিস সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না, বলে রাখলাম। ঈশানের চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। তারপর আর কিছুই মনে নেই। ছেলেটা ওর সাথে আর কোনো প্রকার কথা বলতে পারেনি, সেন্সলেস হয়ে গিয়েছিল। তারপর যখন জ্ঞান ফিরেছে তখন বুঝতে পেরেছে হসপিটালে আছে। আশেপাশে ওর বন্ধুরা বসেছিল, তার উপর আঙ্কেল আন্টি ওর বেডের পাশে বসে আছে। এবার ঈশানের জ্ঞান ফিরতেই আন্টি বলতে লাগলো, বাবারে কি হয়েছে তোর? আর কে করেছে তোর এই অবস্থা? একটাবার শুধু বল, দেখ আমরা তার কি হাল করি। না আন্টি, তেমন কেউ কিছু করেনি। আসলে আমি বাসার ফেরার সময় একটা গাড়ির সাথে একটু ধাক্কা লেগেই পড়ে গিয়েছিলাম, আর তারপর এরকম কিছু হয়েছে। তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি খুব শীঘ্রই সেরে উঠবো, দেখবে। কিন্তু ডক্টর বলল তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তোমাকে কেউ বাজেভাবে মেরেছে। সেটা বোঝা যাচ্ছে। তুমি আমাদের থেকে কিছু লুকানোর চেষ্টা করো না। ভালোই ভালোই বলছি, বলে দাও কীরকম করেছে, কার জন্য তোমার এই অবস্থা। না হলে এরপর যখন আমি জানতে পারবো সেটা কিন্তু ভালো হবে না। এবার ঈশান আঙ্কেলের একটা হাত দু হাতের মুঠোয় নিল। কিছু বলতে যাবে তার আগেই ভদ্রলোক হাতটা ছাড়িয়ে নিল। ঈশান আবারও জোর করে হাতটা দু হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো। আঙ্কেল আন্টি বারবার বলার জন্য জোর করতেই ঈশান বলতে লাগলো, আঙ্কেল, আমি জানি আজ বাদে কাল তুমি সবটা ঠিকই জানতে পারবে। তুমি চাইলে এইসব সম্ভব, তাই আমি হাত জোর করছি। এইসব বিষয়ে কাউকে কিছু বলো না, আমি তোমাকে সবটাই বলবো। তবে তুমি কথা দিবে এরপর তুমি এসব নিয়ে কোনো ঝামেলা করবে না। আমি বলবো না, ঠিক আছে? তুমি আমাকে বলো, কিন্তু কোনো কিন্তু না, যে করেছে তাকে তুমি কিছু বলবে না, সে আমাদের খুব চেনা জানা। আঙ্কেল আন্টি, তোমাদের মেয়ে এরকমটা করেছে, তার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিল আমাকে মারার জন্য। তারাই আমাকে জুমাইরার আব্বু আম্মু ভাবতেও পারেনি তাদের মেয়ে এতটা নিচে নামবে আর এত বাজে পরিস্থিতি সৃষ্টি করবে। শেষে কিনা যাকে বেস্ট ফ্রেন্ড বলেছিল তাকেই এত বড় একটা বিপদের মুখে নিজে থেকে ঠেলে দিবে। মেয়েটা কি অন্ধ হয়ে গেছে? নিজের ভালোটা বুঝতে পারছে না? জুমাইরার আব্বু বেশ খানিকটা রেগে উঠে যেতে নিলে তখন ঈশান ওনার হাত ধরে ফেললো আর বলতে লাগলো, আঙ্কেল, তুমি আমাকে কথা দিয়েছো, এরপর থেকে তুমি এসব নিয়ে কোনো ঝামেলা করবে না। তুমি জুমাইরাকে বলবেও না যে তুমি এইসব জানো। আর ওকে এসব নিয়ে কোনো কিছু বলাও যাবে না, কারণ এসব নিয়ে আরও বেশি ঝামেলা হবে। আমি চাইছি না আমার জন্য তোমার ফ্যামিলিতে আর কোনো ঝামেলা হোক। যেটা হয়েছে সেটার জন্য আমি নিজেকেই দায়ী করছি। দয়া করে তুমি জুমাইরাকে কিছু বলবে না। কি বলছিস? এত বড় একটা অন্যায় করেছি আমাদের মেয়ে, আর তুই বলছিস কি না তাকে কিছু বলবো না? দেখ, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। যদি আজকে শাস্তিটা না দেই তোর আঙ্কেল, তাহলে মেয়ে আজ বাদে কাল এর থেকে বড় অন্যায় করে ফেলবে। সেই সুযোগটা আর হবে না, কারণ আমি ওর পেছনে লোক লাগিয়ে রেখেছি। আর ও যদি চেষ্টা করেছে ঝুমেরার কোনো ক্ষতি করার, তাহলে ওরা আমাকে খবর দেবে। কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে আঙ্কেল। কী কাজ করতে হবে সেটা বলো। আঙ্কেল, আমি আর চাইছি না এখানে থাকতে। আসলে আমার এখানে আর ভালো লাগছে না, তাই আর চাইছি দেশের বাইরে চলে যেতে। কি বলছিস এগুলো? তুই আমাদের ছেড়ে চলে যাবি? আর একা একা ওখানে গিয়ে থাকবে কি করে? তোকে রেখে আমরা থাকবোই বা কী করে? তুই আসার পর আমাদের ছেলের অভাবটা পূরণ হয়েছে। তোকে ছাড়া থাকার কথা ছিয়ে আমরা কল্পনাও করতে পারি না। আমি কি একেবারের জন্য চলে যেতে চেয়েছি, নাকি আমি পড়ালেখাটা শেষ করব তারপর আবার চলে আসব? কিন্তু তোমার আন্টি তোমাকে যেতে দিবে না, কখনো যেতে দিবে না। তার একটা ছেলে নেই, তুমি আসার পর তার ছেলের অভাবটা পূরণ হয়েছে।
তাছাড়া তুমি যদি বাসাতে না থাকো তাহলে আমরা কি করে থাকবো বলো? তুমি চলে গেলে আমাদের কাছে খুব খারাপ লাগবে। আমার বন্ধুকে দেওয়া কথা যে আমি পূরণ করতে পারবো না, আর তুমি। আঙ্কেল, সব কথা সব সময় পূরণ করতে হয় না। তাছাড়া আমাদের কিছু কিছু সময় নিজেদের কথা থেকেও পিছিয়ে আসতে হয়। যে মানুষটা নেই তার একটা কথা আমি রাখতে চাই, কিন্তু সেটাও তোমরা রাখতে দিতে চাইছো না। আঙ্কেল, বললাম তো সব কথা সব সময় রাখতে নেই, আর চেষ্টা করলেও সব কিছু রাখা যায় না। তোমাদের মেয়ে এই মুহূর্তে কোনো কিছুই বুঝতে পারবে না। আমরা যেটাই বলবো তোমাদের মেয়ে ভাববে তার জন্য আমরা খারাপ কিছু চাইছি, কিংবা তার ভালো নয়। উল্টো তার খারাপ কিছু আমরা চাই বলে তার বয়ফ্রেন্ডের থেকে তাকে আমরা আলাদা করতে চাই। কিন্তু দিন শেষে ওকে বুঝতে দাও ও কত বড় একটা বাস্তবতার সম্মুখীন হতে চলেছে, আর ও কত বড় বাজে পরিস্থিতির মুখে নিজেকে ফেলেছে। সেটা একটাবার ওকে বুঝতে দাও। যখন সবটা বুঝতে পারবে, সব কিছু চোখের সামনে চলে আসবে, তখনই নিজের ভুলটা বুঝতে পারবে। আর আমি চেষ্টা করব ওর যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখার। কিন্তু তোমাদের ওকে খেয়াল রাখতে হবে, আর ওই ছেলেটার সম্পর্কে সব কিছু ওকে জানাতে হবে। ওর সম্পর্কে বাজে কিছু বললেও সেটা বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ দেখালেও সেটা বিশ্বাস করতে পারে। কিন্তু ততদিন আমি এখানে আর থাকতে চাইছি না। আমি যদি ওকে কিছু বলি কিংবা কোনো প্রমাণ দিই, তাতেও বিশ্বাস করবে না। তাই বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে? এরকম একটা কাজ করলে আমাদের কাছে খুব খারাপ লাগবে বাবা। তুই এখান থেকে যাস না প্লিজ। আমি বলছি যে তোকে এখানে থাকতে হবে না, কিন্তু তুই এখান থেকে কয়েকটা দিনের জন্য একটু দূরে চলে যাস। তারপর যখন আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তারপর না হয়। না আন্টি, আমি এখানে থাকতে চাই না, আর আমার এখানে থাকার ইচ্ছেটাই মরে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এখানে থাকলে ঝামেলা হবে, এমনকি নিয়ে আমার প্রাণ নিয়েও সংশয় হতে পারে। তোমরা কি চাও যে আমি বেঁচে থাকি? তাহলে আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দাও আঙ্কেল, প্লিজ। ঈশানের এরকম তারা কথা শুনে আঙ্কেল আন্টি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওকে সপ্তাহখানেকের মধ্যে লন্ডনে যাওয়ার একটা ব্যবস্থা করে দিল। কিন্তু জুমাইরা এত কিছু জানে না। 15টা দিনের মাঝে পার হয়ে গেছে, কিন্তু মেয়েটা এখনও জানে না ঈশান বাসাতে নেই। অবশ্য ওরা জানতে পেরেছে জুমাইরা দিন দিন অনেকটাই বকে যাচ্ছে, যার জন্য ওই ছেলেটার সাথে মেলামেশাটা আরও বাড়িয়ে দিয়েছে। আর ঈশানের এই চলে যাওয়ার পিছনের কারণটা যে মেয়ের বাবা তার খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে তার মেয়েটা খুব বেশি বকে গেছে। 15 দিনের মাথায় সেদিন যখন সুমাইরা বাসায় এসে ঈশানকে দেখতে পেল না, তখন ওর কেমন যেন বিষয়টা সন্দেহ লাগলো। তারপরও আব্বু আম্মুকে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু ততদিন কেউ জানতে পারেনি যতদিন জুমাইরা চোখটা খুলেছে। কারণ ঈশান এসব সম্পর্কে খুব ভালো করেই জানতো যে ও চলে যাওয়ার পর ওই ছেলেটা খুব তাড়াতাড়ি খবর পাবে। জুমাইরা না জানতে পারলেও মেয়েটার সেই তথাকথিত বয়ফ্রেন্ড সেটা জেনে যাবে। সেটা জেনেই ওদের পিছনে লোক লাগিয়ে রেখেছিল। রাফির নামের ওই ছেলেটার ক্ষতি করার জন্য সময় সুযোগ খুঁজছিল। প্রতিদিনের মতোই জুমাইরা কলেজের দিকে যাচ্ছিল। এরই মধ্যে আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আর ছবি আর SMS আসে, যা থেকে জুমাইরা বেশ খানিকটা অবাক হয়ে যায়। কারণ ছবিগুলোতে দেখা যাচ্ছে রাফিন কয়েকটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে আছে, আর ভিডিওগুলোতে এত বাজে কিছু ছিল যা থেকে ও বিশ্বাসই করতে পারছিল না যে রাফিন এত বাজে কাজ করতে পারে। তারপর এডিট ভেবে যখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সেদিন বাসায় আসার পর ওর মনে হতে লাগে ঈশান এসব করেছে। মেয়েটা বাসায় এসেই ওর আব্বু আম্মুকে ডাকতে লাগলো। দুজনে বাহিরে আসলে দেখে মেয়েটা অনেক বেশি রাগারাগি করছে। এরই মাঝখানে ওর আব্বু নিচে নেমে আসতেই সুমাইরা বলতে লাগলো, তোমাদের সেই বন্ধু ছেলেটা কোথায় আব্বু? ও সাহস কী করে হয় আমাদের বাসাতে থেকে আমার সাথে এত বড় একটা নেমোখারামি করার? আমি তো ওকে দেখে নিব। ওর সাহস কী করে হলো যে রাফিনের সম্পর্কে এইসব আজে বাজে ভিডিও বানানোর আর এসব আমাকে পাঠানোর? তুমি কি বলতে চাইছো? কে কি করেছে আর কে কি বলেছে? ঈশান নিশ্চয়ই রাফিনকে ফাঁসানোর জন্য আজে বাজে আরও কথা বলেছে, আর এইসব আজে বাজে ভিডিও ওই আমাকে পাঠিয়েছে। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। জুমাইয়া এতদিন যা করেছো সেটা আমরা সব মেনে নেব, কিন্তু আজকে যেটা বলছে সেটা কিছুতেই মেনে নেব না। তোমার সাহস কী করে হয় ওর সম্পর্কে এসব আজে বাজে কথা বলার? তোমার কাণ্ড কারখানা
দেখে আমরা কিন্তু অবাক হচ্ছি। তোমরা কেন বুঝতে পারছো না যে ও রাফিনকে বাজে বানানোর জন্য এসব বাজে বাজে কথা বলছে? ওর সাহস কি করে হলো? ও ও কোথায়? ডাকো। একবার আজকে ওর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। এসব কে করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাদের আর সাধু সাজতে হবে না। তোমরা যে এসব কিছুই জানো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমরাও সব জানতে, তোমরা জেনে শুনেই এমন কিছু করতে সাই দিয়েছো, তাই না? তোমরাই বলেছিলে ওকে এসব করতে। এবার জুমাইরা আম্মু কষিয়ে ওকে একটা থাপ্পড় বসালো। সাথে সাথে মেয়েটা কিছুটা দূরে সরে গেল। এবার আম্মু বলতে আরম্ভ করলো, তোমার সাহস কি করে হয় যেন ছেলেটা এই দেশেই নেই? সেই ছেলেটা সম্পর্কে এরকম আজে বাজে কথা বলার? ছেলেটা আরও 15 দিন আগেই দেশ ছেড়ে চলে গেছে। একটাবার কি তুমি খোঁজখবর নিয়ে দেখেছো ও তোমাকে আর কতটুকু খারাপভাবে দেখে কিংবা কতটুকু ভালোভাবে দেখে? ও তো তোমাকে আরও ভালোবেসেছিল, ভালোবেসে সবসময় তোমার ভালোটাই চেয়েছিল, কিন্তু তুমি একটাবারের জন্য সেটা বুঝতে পারলে না। উল্টো একটা ফ্রড, একটা লম্পটকে ভালোবেসেছো। আর এখন যখন তোমার ওই লম্পট বয়ফ্রেন্ডের সম্পর্কে সব সত্যি বেরিয়ে আসলো, তখন তোমার মনে হচ্ছে এসব ঈশান করেছে। ঈশানের কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোমাকে এসব চোখে হাত দিয়ে দেখাতে হবে? তুমি যদি ভেবে থাকো এসব বিষয় করেছে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। কারণ ঈশান গত 15 দিন আগে পড়ালেখার জন্য লন্ডনে চলে গেছে। রিপিট, কারণ ঈশান গত 15 দিন আগে পড়ালেখার জন্য লন্ডনে চলে গেছে। ও বলে গিয়েছে এই শহরে ওর আর ভালো লাগছে না, যেখানে মানুষগুলো এতটা কঠিন। তোমার কি করে সাহস হলো ওই লম্পটটাকে দিয়ে ওকে মার খাইয়েছো? এতদিন শুধু ওর কারণে আমরা তোমাকে কিছু বলিনি। তুমি কতটা বকে গেছো আর কতটা বাজে হয়ে গেছো সেটা আমরা খুব ভালো করেই জানি। তোমাকে এসব নিয়ে আর কিছু বলতে হবে না। তুমি যে কতটুকু ভালো আর কতটুকু খারাপ হয়েছো সেটা আমাদের খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তোমাকে আর এসব বিষয়ে কোনো সাপাই দিতে হবে না। কিন্তু আব্বু ও দেশের বাইরেই বা কেন যাবে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। তোমরা কেন এরকম কথা বলছো? দেখো, ও সত্যি সত্যি এরকম কিছু করেছে তাই। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বলবে না ওর সম্পর্কে। ঈশান চলে গেছে এখান থেকে, ওর কি ঠেকা পড়েছে তোমাকে এইসব চোখে আঙ্গুল দিয়ে দেখাতে? তুমি যেটা করেছো সেটা সত্যিই বলেছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি, সেটা তোমার ব্যর্থতা। কিন্তু আজকে যখন বুঝতে পারছো তখন তুমি আবার ওকে দোষারোপ করছো। তুমি আসলে একটা অন্ধ মেয়ে, নিজের ভালোবাসাটা চিনতে পারলে না। যে তোমাকে এত কাছ থেকে ভালোবাসলো তার ভালোবাসাটা বোঝার চেষ্টাও করলে না। উল্টো আরও যে তোমাকে বাজেভাবে ইউজ করতে চাইলো তার কাছেই তুমি বারবার ফিরে গেলে। এখন তো তুমি বলবে যে আমাদের কেউও ভুল বুঝিয়েছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু নিজের কোনো ক্ষতি করে দিলে সেটা তোমার জন্য খুব খারাপ হবে। জুমাইরা সেদিন সারাটা দিন ভাবলো, কিন্তু কোনো কিছুতেই যেন ওর মন বসাতে পারছিল না। পরদিন মেয়েটা রাফিনের খোঁজ খবর নেওয়ার জন্য ওর একটা বান্ধবীর কাছে বিষয়টা জানালো। সব কিছু জেনে ওরা খোঁজ খবর নিয়ে আর রাফিনের সম্পর্কে জানার পর বুঝতে পারলো ছেলেটা সত্যিই ঠিক এতটাই খারাপ যতটা ঈশান ওকে বোঝাতে চেয়েছিল, কিন্তু এখনও সেটা বুঝতে পারছে। জুমাইরা শেষবারের জন্য রাফিনের সাথে দেখা করার জন্য যখন ওকে একটা রেস্টুরেন্টে ডাকে, তখন ছেলেটা ওর সাথে দেখা করে। সেদিন রাফিনের হাবভাব কেমন জানি ভালো ঠিক ছিল না। জুমাইরা ওকে সরাসরি ভিডিও আর ছবিগুলো দেখায়। যখনই ছেলেটা কিছু বলতে যাবে তখনই মেয়েটা কষিয়ে ওকে 2-3টে থাপ্পড় মারে। তারপর ছেলেটার শার্টের কলার ধরে বলতে লাগে, লম্পট বদমাইশ, তোর মিষ্টি মিষ্টি কথা আর সবার সামনে ভালো চেহারা দেখে আমি ওকে ভুল বুঝেছি। সব কিছু তোর জন্য হয়েছে। তুই আসলে একটা বাজে ছেলে। তোর থেকে আমি এমন কিছু আশা করিনি, কিন্তু তুই ঈশানের সামনে আমাকে ছোট করার জন্য আর ওকে আমার কাছে ছোট করার জন্য অনেকভাবে আমার ব্রেন ওয়াশ করেছিস। তুই আসলে একটা বাজে ছেলে। তোর আমি কি হাল করব তুই শুধু একবার দেখ। তোর তোর এরকম কাজের জন্য আব্বু আম্মুকেও আমি ভুল বুঝেছি। একবার শুধু আমি এখান থেকে বের হই, তারপরে দেখ তোর কি হাল করি। তুই শুধু দেখতে থাক তোর জীবন ঠিক কী করে।
রাফিন একটা ডেভিল হাসি দিল। তারপর জুমাইরার হাতটা শক্ত করে ধরে বলতে আরম্ভ করলো। তোমার খুব তেজ, তাই না? তোমার এই তেজটা ভাঙতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তুমি কি করে এখান থেকে বের হও আমিও সেটা দেখতে চাই। ভেবেছিলাম তোমাকে ভুলিয়ে ভালিয়ে একটা ফ্ল্যাটে নিয়ে যাব, হ্যাঁ, আর তারপর জোর করে কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু এখন দেখছি এখান থেকেই তোকে জোর করে তুলে নিয়ে যেতে হবে। তোকে সেই সুযোগটা দেওয়া যাবে না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রাফিন জুমাইরার হাত শক্ত করে ধরে ওকে নিয়ে বাহিরের দিকে যেতে গেলে মেয়েটা ছোটার জন্য ছটফট করতে লাগলো। রাফিন জুমাইরাকে একটা থাপ্পড় মারল। ওর এমন কর্মকাণ্ডে জুমাইরা হতভম্ব হয়ে গেল। তারপর জোর করে মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো। সারা রেস্টুরেন্টের মানুষ দাঁড়িয়ে থেকে বিষয়টা দেখলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। তবে যখন বাইরে আলো তখন কাউকে একটা ফোন করলো। মিনিট খানেকের মধ্যেই একটা গাড়ি এসে থামতেই রাফিন যখনই ওকে জোর করে উঠিয়ে নিতে যাবে, এরই মাঝে পুলিশের গাড়ির শব্দ হলো। সাথে সাথে পুলিশ এসে ওদের ধরে ফেললো। তারপর জুমাইরা ওদের সবটা বলল। সব শোনার পর আর প্রমাণ সময় দেখার পর পুলিশ রাফিনকে ধরে নিয়ে গেল আর মেয়েটাকে বাসায় পৌঁছে দিল। বাসায় পৌঁছে জুমাইরা সবটা বলতেই আব্বু আম্মু চুপ করে রইল, কোনো কথা বলল না। মেয়েটা একটু বাদে ঈশানের কথা জিজ্ঞেস করলো। তারপরও আব্বু আম্মু বলল না ছেলেটা কোথায় গেছে। মাঝে কেটে গেছে পুরো 4টা বছর, আর এই 4 বছরে জুমাইরার সাথে একটাবারও ঈশানের না দেখা হয়েছে আর না হয়েছে কথা। ঈশান নিজে থেকেই ওর পুরো পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। জুমাইরা ওই দিনের পর থেকে ঈশানের কথা যতবার আব্বু আম্মুকে জিজ্ঞেস করেছে, ওরা বলেছে কোনো হদিস জানে না। উল্টো জুমাইরার আব্বু একদিন শুধু রাগের মাথায় বলেছিল, তোমার সাহস কি করে হয় ওর সম্পর্কে এসব কথা জিজ্ঞাসা করার? তুমি খুব ভালো করেই বুঝতে পারছো ও আর এখানে তোমার কিংবা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। তুমি যে কাজটা করেছো এরপর আর যোগাযোগ রাখবেই বা কেন? এত কিছুর পরও তোমার এসব নাটক করতে হচ্ছে। কম তো করনি ছেলেটার সাথে। শেষে ওই লম্পটটাকে দিয়ে মার খাইয়েছো। তোমার ভালো করতে গিয়ে শেষে তোমার কাছেই ও খারাপ হতে হয়েছে। তুমি তো একটাবার ওর সম্পর্কে জানার চেষ্টা করতে পারতে, তাও করলে না। ওর সাথে তোমার আব্বু তোমার বিয়ের কথাটা অনেক আগে থেকে ঈশানের আব্বুর সাথে বলে রেখেছিল। সেই জন্য আমি ছেলেটাকে বাসায় নিয়ে এসেছিলাম, যাতে তোমরা একসাথে থেকে নিজেদের চিনতে জানতে পারো, দুজনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়, আর তারপরেই দুজনের এক হতে পারো। আর আমরা যদি সবটা জানতে পারি তারপর না হয় তোমাদের দুজনের বিয়ের কথাটা ভাববো। কিন্তু তুমি এরকমভাবে বকে গেলে, যার জন্য ছেলেটাকে এই বাসাতেই থাকতে দিলে না, ওকে কষ্ট দিতেও দ্বিতীয়বার ভাবলে না। আসলে তুমি একটা স্বার্থপর। যে ছেলেটা তোমাকে এত ভালোবাসলো, তুমি তার ভালোবাসাটা বুঝতে পারলে না। তার ভালোটা তুমি তো করতেই পারলে না। উল্টো সে তোমার ভালো করতে গিয়ে তোমার সামনে খারাপ হলো। তাই বলছি, আজকের ওর সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে না, আর না ও কখনো আমাদের সাথে যোগাযোগ করবে না। তোমার সাথে কিংবা আমাদের সাথে ছেলেটার দেশে আসলেও কোনো কথা হবে, কারণ ও চায় না আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে। ঈশান দেশ থেকে আসার পর কেটে গেল পুরো 4টা বছর। 4টা বছরে ছেলেটা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এখানের একটা ছোটোখাটো জব করেছে আর নিজের খরচটা নিজেই চালিয়েছে। চায়নি দেশে ফিরে যেতে, কিন্তু কেন জানি দেশে ফিরে যেতেই হচ্ছে। অনেক সময় অনেক কিছুই জানা থাকলেও করতে হয়। তেমনইভাবে ঈশানকেও দেশে ফিরে যেতে হলো। কিন্তু দেশে ফিরে যাওয়ার পর জানতে পারলো আজকে জুমাইরার বিয়ে হচ্ছে। ঈশান অবাক হলো না খুব বেশি একটা, কারণ অবাক হবার মতো তেমন কিছু না। হয়তো ওই লম্পটটার সাথেই বিয়ে হচ্ছে। ওই দিনের পর থেকে আঙ্কেল আন্টির সাথেও যোগাযোগটা বন্ধ করে দিয়েছিল ঈশান। শেষ একটা বছরে আঙ্কেল আন্টি অনেক রিকোয়েস্ট করার পরে ওদের সাথে যোগাযোগ করেছিল, তবে তাদের মেয়ে সম্পর্কে কখনো ঈশান জানতেও চায়নি, আর ওরা কখনো বলেওনি। ওই দিনের পর থেকে জুমাইরার কোনো ছেলের সাথে সম্পর্ক জড়ানো তো দূরে থাক, তেমন করে আর কারোর সাথে কথাও বলেনি। তাই জুমাইরার আব্বু আম্মু ভেবেছে যেহেতু ঈশানকে তাদের মেয়ে পছন্দ করে না, ঘৃণা করে, সেহেতু অন্য কোথাও বিয়েটা দিয়ে দিবে মেয়ের।
জুমাইরাকে বিয়ের কথা বলা হলে ভদ্রমহিলাও বিয়েতে রাজি হয়ে গেল। আর তারপরই 1 সপ্তাহের মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়। ঈশান ওদের বাসাতে কিংবা ওর বিয়েতে আসতে চায়নি, কিন্তু আঙ্কেলের জোড়াজুড়ি আর আন্টির কান্নাকাটি শেষে আসতে হয়। জুমাইরা জানতে পারে ঈশান ওর বাসায় এসেছে। আম্মু ওকে বলেছিল। এরই মাঝে একজন এসে বলল ঈশান নামের কেউ একজন এসেছে। নামটা শোনার পরই আম্মু তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। জুমাইরার মনে হতে লাগলো এই কি সেই ঈশান যে ওকে ভালোবাসতো। অনেক কথা বলার পরই ঈশান শেষে মেয়েটার রুমে আসলো, কারণ জুমাইরার বারবার ওর আম্মুকে বলেছিল ঈশানকে একটাবার দেখবে, ওর সাথে একটাবার কথা বলবে। শেষে ভদ্রমহিলা অনেক রিকোয়েস্ট করতেই ঈশান ওর রুমে আসলো। এসে দেখলো পার্লারের মেয়েগুলো সুমাইরাকে সাজাচ্ছে। ঈশান এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো কিছু একটা বলাবলি আরম্ভ করলে সুমাইরা বিরক্তি নিয়ে আয়নার দিকে তাকাতেই দেখলো ঈশানের মতো কেউ একজন পকেটে হাত দিয়ে ওর পিছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা মুহূর্তের মধ্যেই পিছন ফিরে তাকালো। তারপর যখনই ঈশানকে দেখলো সবাইকে চলে যেতে বলল। ভদ্রমহিলা নিজে থেকেই এগিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ালে ছেলেটা মাথা নিচু করে ফেলল। মেয়েটাকে একবারের জন্য ভালোভাবে দেখলো না। জুমাইরা কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে লাগলো, কংগ্রেস নতুন জীবনের জন্য। তুমি এতদিন পরে এসেছো, আর আসলে তো আসলে, আর একটু আগে আসতে পারলে না? তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে অন্য কারোর হয়ে যেতে দিচ্ছ কি করে? তুমি তো একটা বার আমাকে বলতে পারতে তুমি আমাকে ভালোবাসো, অন্তত দেশে তো ফিরে আসতে পারতে। তুমি এত দূরে কেন ছিলে? পারতে না একবার আমার কাছে এসে আমাকে ভালোবাসার কথাটা বুঝিয়ে দিতে? অন্তত একটা দিনের জন্য হলেও নিজের ভালোবাসাটা দাবি করতে পারতে। দেখো, আজ আমার বিয়েটা অন্য কারোর সাথে হয়ে যাচ্ছে। তুমি কেন এরকম করলে? তোমার এরকম একটা কাজের জন্যই আজকে তোমাকে হারতে হচ্ছে। আজব ক্যারেক্টার তো আপনি। আমি আপনাকে ভালো কেন বাসে যাব? তাছাড়া আপনাকে ভালোবাসার মতোই বা কী আছে? আপনি আমার আব্বুর বন্ধুর মেয়ে, তার মানে এই না যে আমার আপনাকে ভালোবাসতে হবে। তাছাড়া আপনার বয়ফ্রেন্ড আছে, তার সাথে হয়তো আপনার বিয়ে হচ্ছে। আমি চাইছি না এইসব বিষয়ে কোনো কথা বলতে। দেখুন ম্যাডাম, আপনার বিয়ে হচ্ছে, সেটার জন্য আঙ্কেল আমাকে ডেকেছিল, তাই আমি এসেছি। তার মানে এই না আপনি এসব আজে বাজে কথা বলবেন। আর আজ বাদে কাল এসব হবারই ছিল। আপনি কাউকে ভালোবাসতেন, তাকে পেয়ে গেছেন, ব্যাস। এইসব নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, সেই জন্য আঙ্কেল ডেকেছে, আমি এসেছি। তুমি মিথ্যে বলছো। তুমি এখনও আমাকে ভালোবাসো। তুমি ভালোবাসো বলেই এসেছো, আর সেই জন্যই এখন এসে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি কষ্ট পাচ্ছ একটু একটু করে আমাকে ভালোবেসে। নিজেকে অনেক দূরে রেখেছি যেন আমার সাথে তোমার আর দেখা না হয়। তুমি জেদ করে দূরে চলে গিয়েছিলে। একটাবার আসতে পারতে। আমি ভুল করেছি, তার জন্য আমাকে একটা সুযোগ দিতে পারতে, কিন্তু সেটা তুমি করনি। উল্টো আমাকে রেখে আরও দূরে চলে গেলে। সেটা কি আমাদের জন্য খুব ভালো হয়েছে ঈশান? আজব তো, আমি কেন আপনাকে ভালোবাসে যাব? বললাম না আমি আপনাকে ভালোবাসি না। খামাখা এইসব কথা কেন বলছেন আপনি? এই মুহূর্তে অন্তত মিথ্যে কথা বলো না। তুমি যেমন আমাকে ভালোবাসতে, তেমনই তুমি চলে যাওয়ার পর আমি তোমার ভালোবাসাটা রিয়েলাইজ করতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম আমি অন্যায় করেছি। আর এত বড় অন্যায় করেছি, সেটার জন্য এখন নিজের কাছে নিজে অনুতপ্ত লাগছে। কিন্তু তুমি আসতে বড্ড দেরি করে ফেললে ঈশান। এতদিন বাদে আসলে, আর যেদিন আসলে সেদিনই আমার বিয়ে হয়ে যাচ্ছে। দেখো, বিয়ে হয়ে যাচ্ছে তো বিয়েটা করে নিন। আমি এতে কি করতে পারি? আঙ্কেলের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তার কথাতেই আমি এই বাসাতে এসেছি। তার মানে এই না যে আপনার সাথে আমার কথা বলতে আসতে হবে। আন্টি জোর করে পাঠালো বলেই আসলাম, না হলে আপনার মতো অহংকারী মেয়ের সাথে কথা বলতে কেই বা আসবে? তুমি এখনো রাগ করে এইসব কথা বলছো, তাই না? আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো, কিন্তু দেখো, দিন শেষে তুমি আমাকে ভালোবাসো, সেটা তুমিও খুব ভালো করেই জানো। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমাকে কেউ ভালোবাসতেই পারে না। আমার মতো একটা এদিন ছেলেকে কেউ ভালোবাসার কথা মাথাতেও আনতে পারে না। কি আছে আমার? আপনি সেটাই বলেছিলেন সেদিন, তাই না? এখন কেন আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন? ঈশান, আমি ভুল করেছি, তার জন্য আমাকে শাস্তি দাও। তারপর অন্তত আর যাই হোক এমন কিছু করো না যার জন্য তোমাকে আমার হারাতে হয়। অন্তত একটা সুযোগ দাও। দেখো, আজকের পর থেকে আর এরকম ভুল কখনো হবে না, বিশ্বাস করে দেখো একবার। কিসের বিশ্বাস? আমার আর কোনো বিশ্বাস নেই।
আপনি যেটা করেছেন সেটা ঠিকই করেছেন। একটা অনাথ আশ্রিতা ছেলেকে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছেন। আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা। ভালো থাকবেন আর সবার সাথে মিলেমিশে থাকবেন। আর কখনো আমার সাথে যেটা করেছেন সেটা অন্য কারোর সাথে করবেন না, তাহলে অন্য কেউ আমার জায়গায় থাকলে সে আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন আর বিয়েটা করে নেন। অনেক ভালো ছেলে, আমি খোঁজখবর নিয়ে দেখেছি। ঈশান কথাগুলো বলেই পিছন ফিরে যখনই চলে যেতে নিবে তখনই জুমাইরা ওর শার্টের কলার ধরল। তারপর ঈশান ওর দিকে ফিরতেই মেয়েটা যেটা করলো সেটার জন্য ঈশান কখনো প্রস্তুত ছিল না। জুমাইরা ছেলেটাকে জাপটে দুহাতে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান হতভম্ব। কিছুক্ষণ কান্নাকাটি করলো মেয়েটা। একটা পর্যায়ে ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিল আর মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলতে আরম্ভ করলো, কেন এরকম রাগ দেখাচ্ছ? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে কেনই বা এমন করে কষ্ট দিতে চাইছো? আমি ভুল করেছি, তার জন্য একটা সুযোগ তো দিতে পারো। অন্তত আমাকে একটাবার নিজের মতো করে ভালোবাসার চেষ্টা তো করতে পারো। দেখো দেখো, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, দয়া করে অন্তত আর যাই হোক দূরে সরিয়ে দিও না। তুমিও ভালো থাকতে পারবে না আর আমিও। 4টি বছর ভালো ছিলাম আর এখনও থাকতে পারবো, এমনটা নয় যে আপনার ভালোবাসা ছাড়া আমি ভালো ছিলাম না। অনেক ভালো ছিলাম আর এখনও ভালো থাকবো। দয়া করে এই ন্যাকামিটা করবেন না, কারণ আপনার সাথে আমি কোনো কথা বলতেই চাইছি না। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিতেই ও যে কাজটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। জুমাইরা ঈশানের পায়ের কাছে বসে পড়ল মেয়েটা। তারপর ঈশান যখনই চলে যেতে নিবে তখন শক্ত করে ওর পা দুটো জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ওকে রিকোয়েস্ট করতে লাগলো বিয়েটা করে নেওয়ার জন্য। এরই মাঝে আঙ্কেল আর আন্টি রুমে আসলে ঈশান ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আর বলতে লাগলো, আঙ্কেল আন্টি, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা কখনো বলবে না। দেখো, তোমাদের সাথে আমার কখনোই যায় না। তোমরা এত বড় লোক আর তোমার মেয়ে এত সুন্দরী, তাকে বিয়ে করাটা আমার পক্ষে মানায় না। আর যে মেয়ে নিজের স্বার্থের জন্য এত কিছু করতে পারে তাকে বিয়ে করলে 2 দিন বাদে আমাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না, সেটা আমি খুব ভালো করেই জানি। ঈশান এমন করে বলো না প্লিজ, আমি আর কখনো এরকম কিছু করব না। বললাম তো আমি ভুল করেছি, তার জন্য একটাবার আমাকে সুযোগ দাও। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে একটাবার মাফ করে দেওয়া যায় না বলো? তুমি তো জানো আমি শুধু নিজের মতো করে ভেবে গিয়েছি। একটাবার আমাকে সেই সুযোগটা দিতে পারো? আমি ভুল করেছি ঈশান। ঈশানের পাগুলো জড়িয়ে ধরে সুমাইরা কান্নাকাটি করতে লাগলো। একটা পর্যায়ে ওর আব্বু আম্মু যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলো শেষে উপায় না পেয়ে বিয়েটা করতে রাজি হলো। তবে বিয়ে করার পর যেটা হবে সেটা মেয়েটাও ভাবতে পারেনি। ছেলেটা ভেবে নিয়েছে ওকে আর যাই হোক স্ত্রীর অধিকারটা দিবে না। অনেক কষ্ট পেতে হয়েছে এই 4টা বছরে ওকে। নিজের মতো করে বাঁচতে গিয়ে শেষে নিজেকে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে। পরিবারের হারানোর পর একটা পরিবারের সাথে অনেক ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। জুমাইরা ওকে ভালো না বাসলেও তাতে কোনো আফসোস ছিল না ঈশানের। কিন্তু সেদিন এমনভাবে ওর কলিজায় আঘাত করেছে আর সবার সামনে ওকে ছোট করেছে, যার জন্য ঈশান ভেবে নিয়েছিল বাসায় যদি আসেও কখনো আর কখনো মেয়েটার সাথে দেখা করবে না। কিন্তু আঙ্কেল আন্টির কথাতে এখানে আসতে হলো। আর আসার পর মেয়েটার এরকম পাগলামিতে ওকে বিয়ে করতে বাধ্য হবে সেটা ছেলেটাও ভাবতেও পারেনি। ঈশান বিয়ে তো শেষ করলো, কিন্তু বাসায় চলে যাবার কথা বললে শ্বশুর শাশুড়িরা যেতে দিল না। ঈশান বুঝতে পেরেছিল এখানে আসলে আঙ্কেল আন্টি হয়তো ওকে জোর করতে পারে থাকার জন্য, কিন্তু এত বেশি জোর করবে ছেলেটা ভাবতেও পারেনি। তারপরে এই জোর জবরদস্তির জন্যই বাসাতেই থেকে যেতে হলো। অবশ্যই ঈশান থাকতে চায়নি। অবশ্য ভদ্রলোক অনেক আফসোস নিয়ে বলেছিলেন এখান থেকে গেলে হয়তো ওকে একা থাকতে হবে, আর সুমাইরা একা বাড়িতে থাকতে পারে না, ভয় পায় মেয়েটা, সেজন্য এখানে রেখে গিয়েছিল। আর একা থাকাটা যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য। তার উপরে ওদের ছেড়ে বাড়িতে থাকবে কি করে? ওদের কোনো ছেলে মেয়ে নেই, তাই ঈশানকে জোর জবরদস্তি করে ভদ্রলোক এখানে রেখে দিয়েছিল। আঙ্কেল আন্টি জানতো ঈশান এত সহজে তাদের মেয়েকে মেনে নিবে না, আর বিয়েটা ওকে করার জন্য
এক প্রকার জোর করে রাজি করানো হয়েছে। জুমাইরার সাথে কথা বলার সময় ঈশানের কথাতেই ওরা বুঝতে পেরেছিল। তারপর আর কি, রাতে কোনো রকম একটু হালকা খেয়ে রুমে আসলো। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আঙ্কেল আন্টি এই অল্প সময়ের মধ্যে এত কিছুর ব্যবস্থা করে ফেলবে ঈশান ভাবতে পারেনি। রুমে দেখলো বেডের মাঝখানে জুমাইরা গুটিসুটি মেরে বসে আছে। ঈশানের উপস্থিতিতে মেয়েটা নড়ে চড়ে বসলো। ঈশান এসে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর রুমের দরজা বন্ধ করে দিয়ে আর ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে সামনে দাঁড়াতে মেয়েটা নেমে এসে সালাম করতে গেলে ঈশান ওকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, আর কিছু করতে হবে না। তুমি যে সম্মানটা এতদিন ধরে আমাকে দিয়েছো আর যে চিন্তাভাবনা আমাকে নিয়ে করেছো, তাতে আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটুকু সম্মান এই মুহূর্তে করতে পারো। নিজের লম্পট বয়ফ্রেন্ডের সাথে নিজের সম্মানটা ডোবাতে বসেছিলে। সেদিন বারবার করে আমি বলেছিলাম ওর থেকে দূরে থাকতে। আঙ্কেল আন্টি যে বাবা মায়ের মতো, সেই জন্যই আমি তোমার সম্মানটা বাঁচানোর জন্যই বারবার বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাহলে এখন তোমার সেই বয়ফ্রেন্ড কোথায় গেল? আর আজকে আমাকে কেন বিয়ে করতে হলো? সবই তো তুমি জানো, আর সব কিছু জানার পর তো এই বিয়েটা করলে। তাছাড়া আমি ভুল করেছি, তার জন্য একটা সুযোগ দিয়েছো। দেখো, আজকের পর থেকে অনেক ভালো হয়ে যাব। তুমি যা বলবে সেটাই হবে। তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকার চেষ্টা করব। তুমি যা বলবে এখন থেকে সেটাই হবে, কিন্তু আর কখনো তোমাকে কোনো প্রকার কষ্ট দেব না আমি। তুমি যেটা বলবে সেটাই হবে ঈশান। কষ্ট? তুমি আমাকে কি কষ্ট দেবে? তুমি আমার থেকে যেটুকু কষ্ট পাবে এখন থেকে সেইটুকু সহ্য করে নেওয়ার জন্য তৈরি হও। তুমি ভাবতেও পারছো না তোমার সাথে ঠিক কি কি হতে যাচ্ছে। তার মানে? মানেটা তেমন কিছু না, তবে তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর যাই হোক, আমার সাথে থেকে এখন থেকে ভালো থাকতে পারবে না। আজকের পর তুমি ভালো করেই বুঝে যাবে আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি, কিংবা তোমার উপর কতটুকু রেগে আছে। আর যাই হোক, আমার ভালোবাসাটা পাওয়ার চিন্তা করো না, কারণ সেটা অনেক আগেই মরে গেছে। তোমাকে একটা সময় ভালোবাসতাম, নিজের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু এই 4টা বছরে সে ভালোবাসাটা শেষ হয়ে গেছে। তাই আজকের পর থেকে সেটা পাওয়ার আশাটা আর করো না। ঈশানের কথাতে অসহায়ভাবে কিছুক্ষণ জুমাইরা ওর দিকে তাকিয়ে রইল। তারপর উঠে এসে ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান সরে গেল। মেয়েটা আবারও এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করলো। ঈশান সরে যেতে নিলেই জুমাইরা ঈশানের শার্টের কলার ধরে বলতে লাগলো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে ঈশান। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আমার উপরে রেগে আছো। রেগে থাকো, কিন্তু তার মানে এই না যে তুমি এরকম করে আমার সাথে মিসবিহেভ করবে। দেখো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি একটা রাগী মেয়ে। রাগ করলে আমি কি করতে পারি সেটা তোমার ধারণাতেও আছে। তারপরেও কেন এরকম করছো? ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর ধাক্কা মেরে জুমাইরাকে বেডে ফেলে দিল। জুমাইরা টাল সামলাতে গিয়ে ঈশানকে নিয়ে বেডে পড়ে গেল। ঈশান একটু ওর মুখের দিকে তাকিয়ে থেকে তারপর ওর উপরে উঠে গেল। মেয়েটার সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে নিল। ভেবেছিল ঈশান রাগ করে থাকলেও এই মুহূর্তে ওকে আদর করবে, ভালোবাসবে, কিন্তু ছেলেটা তার কিছুই করলো না। উল্টো মেয়েটার হাতগুলো বেডের সাথে চেপে ধরে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। তারপর জুমাইরার মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, যদি ভেবে থাকিস এই মুহূর্তে তোর সাথে আমি ফিজিক্যাল ইন্টিমেট হব, তোকে আদর করব, তাহলে সেটা তোর ভুল ধারণা। তুই আমাকে ঠিক যতটুকু কষ্ট দিয়েছিস এই একটা বছরের, ঠিক ততটুকু কষ্ট তুই আমার থেকে পাবি। কষ্ট পেতে পেতে তুই একটা সময় বুঝতে পারবি কষ্টটা মানুষের ঠিক কোন জায়গায় হয়। আমারও ঠিক এইখানটাই হয়েছে, তোর জন্য হয়েছে। তুই যেটা করেছিস তারপরও আমার খুব বেশি যন্ত্রণা হয়েছে। ঈশানের এরকম তারা কথাতে জুমাইরার চোখ জোড়া খুলে দেখল ছেলেটা বুকের বাঁ পাশটায় হাত রেখেছে। ঈশান একটা সময় ওর উপর থেকে উঠে গিয়ে বেডে বসলো। জুমাইরা উঠে বসে শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে যখনই কিছু বলতে যাবে তখন ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো জুমাইরা বেডে এখনও বসে আছে। ছেলেটা একটা চাদরের বালিশ নিয়ে বেড ছেড়ে যখনই সবার দিকে যেতে যাবে তখনই জুমাইরা বলতে লাগলো, সামান্য একটা ভুলের কারণে এরকম করে কষ্ট দিবে তুমি আমাকে? তুমি না আমায় ভালোবাসতে, তাহলে কেন এরকম কষ্ট দিচ্ছ আমায়? না, আমি তোকে কখনো ভালোবাসিনি, আর না কখনো বাসবো। তোর কাছে আমি কখনো মুখ ফুটে স্বীকার করেছিলাম তোকে ভালোবাসি? সেই সুযোগটা তুমি পাওনি। ভালোবাসে সেটা বলার আগেই আমি
বুঝতে যখন পারছিস তুই অন্যায় করেছিস, তাহলে এখন কেন এইসব কথা আমাকে বলতে চাচ্ছিস? তুই তো অন্যায় করেছিস, সেটা স্বীকার করেছিস। সে অন্যায়ের পাশে তো তোর করা হয়নি, এখন থেকে না হয় সেটাই কর। তোমার থেকে দূরত্বটা কি সেই প্রায়শ্চিত্ত করার জন্য যথেষ্ট ছিল না ঈশান? 4টা বছর তোমার থেকে দূরে থেকেছি, সেটাও কি আমার করা ভুলের শাস্তির জন্য যথেষ্ট ছিল না? তোমার থেকে কষ্ট পাওয়ার জন্য, দূরে থাকার জন্য আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি তোমাকে কতটা ভালোবাসি। যখনই বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তোমাকে। এরকম করে আমাকে হাতুড়ে সরিয়ে দিও না প্লিজ। যেটা হয়েছে সেটার জন্য আমি খুব বেশি সরি ঈশান, প্লিজ। আমি রিয়েলি সরি। ঈশান কথা বাড়ালো না, সোফায় গিয়ে শুয়ে পড়ল। তারপর মাঝরাতে বুঝতে পারলো কেউ একজন ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তারপর চোখ মেলে তাকালো জুমাইরা ওর বুকে মুখ গুজে দিয়ে সোফাতেই ওর উপর শুয়ে আছে। এই ছোট্ট জায়গায় দুজন একসাথে থাকতে কষ্ট হচ্ছে, সেজন্য ঈশান মেয়েটাকে কোলে ওঠালো। তারপর বেডে নিয়ে আসতে বুঝতে পারলো জুমাইরা ওর গলাটা জড়িয়ে ধরে রেখেছে। ঈশান নিজে ওর পাশে শুয়ে পড়ল। মেয়েটা ঘুমের মাঝেই ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশান ওর পাশে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা জুমাইরা যখন নিজেকে বেটে আর ঈশানের বুকে আবিষ্কার করলো, তখন বেশ খানিকটা অবাক হলো আর বলতে লাগলো, এত ভালোবাসবে তাও রাগটা কমবে না? আমি তো খুব ভালো করেই জানি শোনা, তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো। তোমার ওই রাগটা যে খুব বেশি দিনের জন্য নয় সেটাও আমার জানা। আজ বাদে কাল যে তুমি আমাকে মেনে নেবে, আবার ভালোবাসতে আরম্ভ করবে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ঈশানের যখন ঘুম ভাঙলো বুঝতে পারলো কেউ গুনগুন করে গান গাইছে। আয়নার দিকে তাকিয়ে থেকে দেখলো জুমাইরা খুব খুশি মেজাজে আছে। রাতে এত সিন ক্রিয়েট করলো, তারপরও মেয়েটার এত খুশি আসছে কোথা থেকে? কিছুক্ষণ যাবত চুপ করে থেকেও নিজেও গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর কিছুক্ষণ ভাবতে লাগলো, যাই হোক, জুমাইরাকে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। কষ্ট কি জিনিস ওকে বোঝাতে হবে, না হলে যে ভুলটা ও করেছে সেই ভুলটা আজ বাদে কাল আবার করবে। দ্বিতীয়বার ভাববে না মেয়েটা। ঈশান ভাবতে ভাবতে ওয়াশরুমে থেকে বাইরে আসলো। দেখলো মেয়েটা বেডে বসে পা তোলাচ্ছে। ঈশান শুকনো ড্রেসগুলো পরে নিল। এরই মাঝখানে মেয়েটা বলতে লাগলো, রাতে আমাকে বেডে কে এনেছিল? কেন, তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে এত ভালোবাসে আর বিয়ের আগেই ভালোবাসতে চেয়েছিল খুব করে। ফালতু কথা না বললে হয় না তোমার, তাই না? তোমাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আমি তোমার কথাতে উত্তর দিতে বাধ্য নেই। যেটা হয়েছে সেটার জন্য আমি আর কোনো কথা বলতে চাইছি না। তোমাকে বিয়ে করেছি, সেটাই তোমার জন্য অনেক হওয়া উচিত। ফালতু কথা বলো না তো, এখন একটু রাগটা কমাও। যেটা হয়েছে সেটার জন্য তো আমি সরি বলছি, তারপরেও কি? আব্বু আম্মুর মতো আঙ্কেল আন্টি থেকে 4টা বছর দূরে ছিলাম, সেই 4টা বছর ফিরিয়ে দিতে পারবে? আব্বু আম্মুর পরে যাদের থেকে খুব বেশি ভালোবাসা পেয়েছিলাম, তাদের ভালোবাসাটা তুমি আমাকে আবার ফিরিয়ে দিতে পারবে? জুমাইরা চুপ করে রইল। তারপর একটা সময় মনে হতে লাগলো যে ঈশান ওর উপর রাগ করে আছে। আজ বাদে কাল রাগটা ঠিকই ভেঙে যাবে, কিন্তু কাল বিয়ের পর যে ওর কাছে আসেনি আর ওকে ভালোবাসেনি, সেটা নিয়ে খুব আফসোস হচ্ছে মেয়েটার। তাই বলতে লাগলো, সেটা হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেটা করেছি সেটার জন্য মাফ চেয়েছি। এখন থেকে আর কখনো তোমাকে কষ্ট দিব না, দেখো। ঈশান আর কথা বলল না, নিচে চলে গেল। জুমাইরাও ওর পিছন পিছন এসে খাবার টেবিলে বসলো। তারপর আম্মু খাবার দিতেই মেয়েটা হঠাৎ করে এমন একটা কথা বলে ফেললো যার জন্য ঈশানের লজ্জায় পড়ে যেতে হলো। বজ্জাত মেয়ে আব্বু আম্মুর সামনেই বলে বসলো, আমাকে একটু খাইয়ে দাও না ঈশান। মেয়েটার এমন তারা কথাতে ঈশানের মনে হচ্ছিল এখান থেকে দৌড়ে পালাতে, কিন্তু পারছে না। আবার পরক্ষণে মনে হলো যে আঙ্কেল আন্টি ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা সময় নিজের হাতে জুমাইরাকে খাইয়ে দিতে লাগলো। তারপর মেয়েটাকে খাওয়ানো শেষ হলে নিজে না খেয়ে এক প্রকার দৌড়ে রুমে চলে আসলো। এরকম লজ্জাজনক পরিস্থিতিতে আগে কখনো আঙ্কেল আন্টির সামনে পড়তে হয়নি। জুমাইরার আম্মু ওকে একটু বকাঝকা করতেই মেয়েটা খাবার নিয়ে রুমে আসলো। ঈশান আদাশোয়া হয়ে বসে আছে। মেয়েটা খাবার নিয়ে এসে টি টেবিলের সামনে রেখে বলতে লাগলো, তখন না খেয়ে চলে আসলে কেন? আব্বু আম্মু কত বকাঝকা করেছে জানো? তুমি আসলে আমাকে খালি বকা খাওয়ার জন্য এরকম কাজ করছো, তাই না? তুমি একটা নির্লজ্জ বেহায়া, তার জন্য সবার সামনে এরকম একটা কথা বলে।
না হলে বিয়ের প্রথম দিনই এমন একটা কথা বলতে না। তোমাকে আমি বারবার করে বারণ করে দিচ্ছি, এরপর থেকে এরকম আর কোনো নাটক করবে না আমার সামনে। তোমার এই নাটক আমার আর দেখতে ইচ্ছে করছে না। সেদিনের পর থেকে ঈশান বাসায় যাওয়ার কথা যতবারই বলল আঙ্কেল আন্টি ততবারই ওকে আটকে দিল। কারণ একা এত বড় বাড়িতে ছেলেটা থাকবে কি করে, আর সুমাইরা একা বাড়িতে থাকতে ভয় পায়, সেজন্য মেয়ে আর মেয়ে জামাইকে বাসাতেই রেখে দিল। সুমাইরার আব্বু ঈশানের আব্বুকে দেওয়া কথাটা রাখতে পেরেছে ভেবেই ভদ্রলোক অনেক বেশি খুশি। আর ঈশানও চায়নি আব্বুর কথাটা ভদ্রলোক রাখতে না পারুক, এমন কোনো কাজ করে এখান থেকে চলে যেতে, যাতে হয়তো ভদ্রলোক কষ্ট পাবে। ঈশান সপ্তম দিনের মাথা থেকে অফিস যাওয়া শুরু করলো। আর অফিসে যেতেই শুরু করতেই সুমাইরা তখন নিজে থেকে ওর কাছে আসলো। তারপর যখন ঈশান চলে যেতে নিয়েছিল, মেয়েটা ততক্ষণ এগিয়ে এসে সামনে দাঁড়ালো। তারপর টাইটা বেঁধে দিতে আরম্ভ করলে ঈশান নিজে থেকে নিয়ে বলতে লাগলো, শোনো, এত আদিক্ষাতে দেখাতে হবে না। তুমি আমাকে ঠিক কতটুকু ভালোবাসো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সুমাইরা চুপ করে রইল। তারপরও টাইটা জোর করে বেঁধে দিলে ঈশান বিরক্তি নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটা মুচকি মুচকি হাসতে লাগলো। অফিসে পৌঁছতেই মেয়েটা কল করলো। মেয়েটা যেন ওকে কল করার অপেক্ষায় বসেছিল। ঈশান অফিসে এসে সবার সাথে কথা বলল। এতদিন পরে অফিসে এমডি ছেলে এসেছে, সেটার জন্য সবাই বেশ খানিকটা খুশি হলো। কিন্তু জুমাইরা যখনই কল করেছিল তখন ঈশানের মাথায় রাগ উঠে গিয়েছিল। সেজন্য রাগের মাথায় ওকে বলে দিয়েছে, হ্যাঁ রে, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুই আর কি চাইছিস বলতো আমার কাছে? আমি আবারও দেশের বাইরে চলে যাই, সেটা কি তোর জন্য খুব ভালো হবে? মেয়েটা কোনো কথা বলতে পারলো না, নিজে থেকে কলটা কেটে দিল। কিন্তু যতক্ষণে কল কেটে দিয়েছে ততক্ষণে মেয়েটা চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। ঈশান কাজ শেষ করে তারপর যখন বাসায় ফিরবে তখনই মেয়েটার কথা মনে পড়ল। বুঝতে পারলো মেয়েটাকে তখন এরকম একটা কথা বলে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বাসার উদ্দেশ্যে আবার যখনই পা বাড়ালো, মনে হতে লাগলো মেয়েটাকে তখন এরকম করে বলা ঠিক হয়নি। ঈশান বাসায় আসলো, দেখলো মেয়েটা এই সন্ধ্যাবেলায় শুয়ে আছে। ঈশান একবার ওর দিকে তাকিয়ে থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর জুমাইরাকে খেতে যাওয়ার কথা বললে তখন মেয়েটা যাচ্ছিল না। তখন ঈশান এক প্রকার রাগ করে মেয়েটাকে পাজাকোলা করে তুলল। ঈশানের এরকম কর্মকাণ্ডে মেয়েটা বেশ খানিকটা হকচকিয়ে গেছিল। তারপর ঈশানের গলাটা জড়িয়ে ধরে চুপচাপ ওর বুকে মাথা রেখে চুপ করে রইল। ঈশান জুমাইরাকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিতেই মেয়েটা সেই প্রথম দিনের মতো বলল ওকে খাইয়ে দিতে। ঈশান ওকে খাইয়ে দিল, নিজেও খেয়ে রুমে আসলো। জুমাইরা শুয়ে পড়তেই ছেলেটা যখনই সোফার দিকে যাবে তখনই মেয়েটা এমন একটা কথা বলল যার জন্য ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠল। তখন না খেয়ে চলে আসলে কেন? আব্বু আম্মু কত বকাঝকা করেছে জানো? তুমি আসলে আমাকে খালি বকা খাওয়ানোর জন্য এরকম কাজ করছো, তাই না? আজকে এরকম পাগলামি করো না। তুমি বুঝতে পারছো না যে তুমি আমার থেকে একটু দূরে গেলে আমার সেটার জন্য ভয় লাগে, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। ঈশান, দয়া করে এরকম কিছু আর করো না প্লিজ। আমার পাশে শো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে জড়িয়ে ধরবো না। কিন্তু তুমি আমার থেকে দূরে গেলে আমি নিজে থেকে গিয়ে আবার তোমার কাছে শোবো, সেটার জন্য আবার তুমি রাগ করবে। কিন্তু তুমি আমার পাশে শো, সেটার জন্য আমি একটাবারের জন্য তোমার কাছে আসবো না। ঈশান জুমাইরার কথাটা ফেলতে পারল না। ছেলেটাকে একটু চুপ করে থেকে তারপর একটা সময় এসে মেয়েটার পাশে শুয়ে পড়ল। একটু বাদেই সুমাইরা হঠাৎ করে এসে ওর বুকের মধ্যে মাথা রাখলো। ঈশান কেন জানি আজ আর বারণ করতে পারল না। মেয়েটা কেন পাগলামি করছে আজ? অন্যদিন তো এত বেশি পাগলামি করে না, আজকে নিজে থেকে এসে বুকে মাথা রাখছে। তার উপর আবার নিজেই বলল যে কাছে আসবে না, এখন আবার নিজেই কাছে এসেছে। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা চলল। তারপর একটা সময় ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাঝরাতের দিকে মেয়েটার প্রচণ্ড পরিমাণে জ্বর উঠল। ঈশান বুঝতে পারলো সুমাইরা আজ ভিজেছে, কিন্তু আজ তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে নিশ্চয়ই নিজে থেকে ওয়াশরুমে গিয়ে বেশিক্ষণ যাবৎ ভিজেছে। ঈশান মেয়েটার গালে কপালে হাত দিতেই বুঝতে পারলো মেয়েটা অনেকখানি ভিজেছে, যার জন্য এত জ্বর বাঁধিয়েছে। অফিস শেষে বাসায় এসে যখন মেয়েটার এরকম দ্বারা কথা শুনে তখনই ঈশানের মনে হয়েছে মেয়েটা হয়তো কিছু একটা ঘটিয়েছে, কিন্তু সেটা
বুঝতে মাঝরাত অবধি অপেক্ষা করতে হবে ভাবেনি। ঈশান অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো, তারপরও কাজ হলো না। একটু বাদে ওয়াশরুম থেকে পানি এনে মাথায় জলপট্টি দিল। অনেকক্ষণ ধরে জলপট্টি দেওয়ার পর জ্বরটা কিছুটা কমে যায়। তখনই ঈশান বুঝতে পারল যে মেয়েটা এখন কিছুটা হুঁশে আসছে। ঈশানের দিকে মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর একটা সময় নিজে আবারও ওর বুকে মাথা রাখলো। ঈশানোর এরকম কর্মকাণ্ড কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে দেখে বলতে লাগলো, এরকম পাগলামি কেন করেছো? তোমাকে বারণ করেছি না আমি বেশিক্ষণ ধরে শাওয়ার নিতে না? তারপরও আমার কথার অবাধ্য হয়ে বেশিক্ষণ ধরে শাওয়ারের নিচে গিয়ে বসে থাকার কি খুব বেশি দরকার ছিল তোমার? এখন যদি অসুস্থ না হতাম তাহলে এমন করে ভালোবাসতে না আজ। আমার গুরুত্ব তোমার কাছে ঠিক কতটুকু সেটা তো নতুন করে বুঝতে পারলাম। আমাকে ঠিক কতটা ভালোবাসো সেটাও বুঝতে দিতে না তাহলে, তাই না? ইচ্ছে করছে এখন নিয়ে গিয়ে এই রাতেই পানির মধ্যে ডুবিয়ে মারতে। আমাকে টেনশন না দিলে ভালো লাগে না তোমার, তাই না? জুমাইরা মুচকে হাসলো ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে। তারপর একটু সময় মুখ তুলে টুস করে ছেলেটার গালে একটা চুমু খেলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান চুপ করে থাকে। তারপর একটু সময় ভাবতে লাগলো, এই মেয়েটা বড্ড বেশি পাকনামি করতে শিখে গেছে। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে একটা সময় ওর মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়েটা ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলো, অনেক তো রাগ অভিমান করলে, এবারের মতো অন্তত ভালোবেসে দেখো। আর কখনো কষ্ট পেতে দেবো না জান। যা করেছি তার জন্য খুব বেশি সরি। বললাম তো এরপর থেকে এরকম ভুল হবে না। তুমি যেটা বলবে সেটাই হবে। আজকে অন্তত আমাকে একটু আদর করো, এখন একটু ভালোবেসে নিজের সাথে জড়িয়ে নাও। সুস্থ হয়ে নাও, তারপর এসব নিয়ে ভাবা যাবে। এবার একটু ঘুমানোর চেষ্টা করো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। বললাম না আমার এই আদরে হবে না, আর অন্যভাবে আদর চাই ঈশান। পাগলামি করো না তো, যেটা বলেছি সেটা করো। তুমি আদর করবে কিনা বলো, যদি না করো সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না বলে দিলাম। আরে বাবা, এখন অসুস্থ শরীর, আদর করলে তোমার কষ্ট হবে, খারাপ লাগবে খুব। আর তারপর আরও বেশি সুস্থ হয়ে যাবে। আর বলেছি তো ভালোবাসবো এখন থেকে, আর কষ্ট দেব না। এরপর থেকে আর কখনো কষ্ট দিব না, দেখো। জুমাইরা গাল ফুলিয়ে রাখলো, তারপর বাচ্চাদের মতো করে বলতে লাগলো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে এরকম করে আমার কথার অবাধ্য হতে না। আমার একটা কথা তুমি রাখতে চাও না। তোমাকে আমি যতবারই বলি ভালোবাসার কথা, তুমি ততবারই আমাকে এড়িয়ে যাও। কেন এরকম করছো শোনা? আমি তো বলছি আমি আর কখনো এরকম ভুল করবো না। তুমি যদি এখন আমাকে আদর না করো, ভালো না বাসো, তাহলে কিন্তু আমি আবারও নিজের কোনো একটা ক্ষতি করে বসবো। দেখো তারপর কিন্তু তুমিই আমাকে হারাবে, আর কখনো আমাকে। জুমাইরা কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঈশান ও ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেশালো। মেয়েটা একটু মুচকি হাসলো, তারপর ঈশানের চুলগুলো খামচে ধরে ছেলেটার ঠোঁটে ঠোঁট মিশিয়ে রাখলো। ঈশান ওর ঠোঁটে আদর দিতে লাগলো। মিনিট পাঁচেক পর ওকে ছেড়ে দিল। মেয়েটা ওকে ছেড়ে দিয়ে কেমন যেন লজ্জা মাখা চোখে তাকিয়ে রইল। ঈশান আবারও মেয়েটার ঠোঁটের কাছে ঠোঁট আনতেই সুমাইরা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। সাথে সাথে মেয়েটা আরও লজ্জায় কুঁকড়ে গেল, কেমন হাঁসফাঁস করতে লাগলো। ঈশান ওর বুকে মুখ গুজে দিতেই মেয়েটা একদম স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ বাদে যখন বুঝতে পারল ঈশান আজকে ওকে ভালোবাসতে চাইছে, আদর করতে চাইছে, তখন আর এক মুহূর্ত দেরি করলো না। ওকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেই তখন ঈশান আদরের মাত্রা বাড়াতে লাগলো। মেয়েটা একদম জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এই নিঃশ্বাসের শব্দগুলোই বলে দিচ্ছিল ঈশান ওকে ঠিক কতটুকু ভালোবাসি আর কতটুকু আদর করতে চলেছে। সময়ের সাথে সাথে দুজনের ভালোবাসাটা বাড়তে লাগলো। ভালোবাসাময় রাত কাটুক দুজনের, ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।